নমস্কার। আজ আমি বলবো শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব পরমহংসের কৈশোর ও বাল্যকালের কিছু কথা আমি আজ বলতে চাইছি। শ্রী ঠাকুর 8ই ফেব্রুয়ারি 1836 সালে পুরুলিয়ার অন্তর্গত কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা ছিলেন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন চন্দ্রমণি দেবী। তার জন্ম হওয়ার প্রাক্কালে অনেক ভবিষ্যৎ বক্তা ভবিষ্যৎবাণী করে বলেন, জাতকের গ্রহ নক্ষত্র লগ্নাদি এবং উচ্চস্থানে হওয়ার জাতক ধর্মজ্ঞানী মাননীয় হবেন, পূর্ণ কাজে লিপ্ত থাকবেন সর্বদা এবং সমাজ জগতে প্রসিদ্ধ হবেন, লোকের দ্বারা পূজনীয় হবেন। বালক অবস্থায় শ্রী ঠাকুরের অদ্ভুত মেধা ও প্রতিভার দেখে তার পিতা ও এলাকার সকলেই, সমাজের সকলেই, গ্রামের সকলেই আনন্দ ও বিস্ময়ে অভিভূত হতেন। পড়াশোনাতে তেমন মনোযোগী না হলেও তার অলৌকিক মেধা ও শুনে মনে রাখার ক্ষমতা, যথা রামায়ণ, মহাভারত প্রভৃতি বিষয়াদি, শাস্ত্রাদি একবার শুনে মনে রাখার যে ক্ষমতা তার মধ্যে ছিল এবং সেই জন্য অনেকে অভিভূত হতেন এই ব্যাপারগুলোতে। সেরকম এবং তিনি মাঝে মধ্যে ছোটবেলাতে তার ভাব আসত এবং গভীর ভাবাবেশে চলে যেতেন, বাহ্যজ্ঞান হারাতেন। একবার তিনি সঙ্গীর সাথে ঘুরতে ঘুরতে ঘন কালো মেঘাকাশে এক ঝাঁক বককে উঠতে দেখে ভাবাবেশে মূর্ছিত হয়ে পড়েছিলেন। এরপর ছোটবেলাতে অনেকবারই তিনি অনুরূপ অবস্থার মধ্যে দিয়ে গেছিলেন। এছাড়া দেবদেবীর গান শুনলে তার অনুরূপ অবস্থা হতো। তিনি শিবের গান গাইতে পছন্দ করতেন এবং শিব সাজতে পছন্দ করতেন। বয়সের একটা সময় তার পাঠশালার অর্থকরী শিক্ষা নিষ্প্রয়োজন বলে মনে হয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন তাকে ঈশ্বরের সাধনার দিকেই বা অভিমুখে যেতে হবে। এরই মাঝে এরপর নববর্ষর বয়স উত্তীর্ণ হলে শ্রী শ্রী ঠাকুরের উপনয়নের ব্যবস্থা করা হয় এবং ধনী কামারনি, সেরকম কামার কন্যা শ্রী 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 ঠাকুরের ভিক্ষামা হিসাবে তাকে দেখা যায়। ঠাকুর প্রথম ভিক্ষা গ্রহণ করে তাকে মাতৃ সম্বন্ধে কৃতার্থ করে। এইভাবে যেহেতু এটা তিনি ওই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলেন, তাই জন্য ঠাকুর তার সেই কথা রাখে। এইভাবে উপনয়ন সম্পন্ন হয়। জমিদার ধর্মদাস লাহা পরিবারবর্গের সঙ্গেও শ্রী শ্রী ঠাকুরের পরিবারবর্গের এবং ভালো সম্পর্ক ছিল এবং শ্রী শ্রী ঠাকুরকে তারা খুব স্নেহ করতেন এবং সে যখন তখন লাহা বাড়িতে যেত, আনন্দ করত। একবার একটা একটা বিশেষ কার্যে জমিদার লাহাবাবুদের বাড়িতে শ্রাদ্ধ উপলক্ষে তদঞ্চলের খ্যাতনামা পণ্ডিতরা নিমন্ত্রিত হয় এবং খুব তর্ক হয় কোনো একটা বিষয় নিয়ে। তখন ঠাকুর সেই সময় পরিচিত জনৈক পণ্ডিতকে বললেন, কথাটার এইভাবে মীমাংসা হয় নাকি, এইভাবে মীমাংসা হয় না এবং ওই প্রশ্নের এইভাবেই সমাধান হয়। তিনি সেই কথাটা বললেন এবং সবাই সেটা এক বাক্যে স্বীকার করলেন। কেউ বা আনন্দে পরিপূর্ণ হয়ে শ্রী ঠাকুরকে, মানে যে বালক অবস্থায় শ্রী ঠাকুরকে কোলে তুলে আশীর্বাদ করতে লাগলেন এবং কেউ কেউ ঠাকুরকে তার বালক অবস্থায় ঠাকুরকে দৈবশক্তি সম্পন্ন বলে ভেবে তার দিকে চেয়ে রইল। দুর্গাদাস পাইন নামক একজন বণিক, তিনি তার বাড়িতে তিনিও ঠাকুরকে সস্নেহ, তাদের পরিবারে অনেকে তাকে স্নেহ করতেন, যথেষ্ট স্নেহ করতেন, কিন্তু অন্দরমহলে কেউ প্রবেশ করতে পারতো না। তাই ঠাকুর বললো, আমি ওই অন্দরমহলে প্রবেশও করবো এবং সব কথা জানতে পারবো। এইভাবে একজন মহিলা থেকে শাড়ি পরে তিনি এক সময় অন্দরমহলে প্রবেশ করেন এবং তিনি পরে জানাজানি হওয়ার ফলে সেই নিয়ে অনেক হাসি ঠাট্টা মজা হয় এবং ঠাকুরকে খুব ঠাকুরের সঙ্গে খুব মজাও করা হয়। এইভাবেই ঠাকুরের সময় কেটে যাচ্ছিল এবং বন্ধুদের সঙ্গে উনি ভালোই ওনার সময় কাটছিল। কাটতে কাটতে পরবর্তী পর্যায়ে দেখব কী হচ্ছে। মানে উনি এই কিশোর অবস্থা কাটিয়ে তার যেহেতু পড়াশোনা অমনোযোগী ছিলেন, মনোযোগী ঠিক ছিলেন না, তাই জন্য তিনি তার দাদা রামকুমার
চ্যাটার্জির সঙ্গে কলকাতার অভিমুখে যাত্রা করেন এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখব। নমস্কার।